দীর্ঘ ১২ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া ডিএম ছেলে যখন তার বৃদ্ধা মায়ের সঙ্গে দেখা করার জন্য গ্রামে পৌঁছলেন, তখন তার চোখের সামনে উঠে এলো এক হৃদয় বিদারক দৃশ্য। মা জীর্ণ এক কুঁড়ে ঘরে একাকী বসবাস করছিলেন, কিন্তু এরপর যা ঘটল সেই অপূর্ব ঘটনা দেখে পুরো গ্রামের মানুষ আবেগে কেঁদে ফেলল। বন্ধুরা, বিহারের মধুবনী জেলায় দুপুরের সময় একটি গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলোর ঝড় উঠতে শুরু করল, কারণ একটির পর একটি ৩টি সরকারি গাড়ি এসে সেখানে থেমে পড়ল। গ্রামবাসীরা বুঝতে পেরে গেলেন যে কোনো বড় অফিসার সেখানে এসে পৌঁছেছেন, কিন্তু পরের মুহূর্তে কি হতে চলেছে তা কারও ধারণায় ছিল না। প্রথম গাড়ির দরজা খুলল এবং ডিএম সাহেব নিচে নামলেন। স্যুটবুট পরা, দৃঢ় চালচলন এবং মুখমণ্ডল ঠিক তেমনই কঠোর যেমনটা মানুষ অফিসগুলোতে দেখে থাকে। তার পেছনে এসডিএম, তাহসিলদার এবং ২ পুলিশ কর্মকর্তা নামলেন। কিন্তু ডিএম সাহেব কাউকে কোনো প্রশ্ন করলেন না, কোনো ফাইল চাইলেন না, এমনকি কারোর কাছে রাস্তাও জিজ্ঞেস করলেন না। তিনি শুধু সামনে চলে যাওয়া সেই সরু মেঠো পথটির দিকে তাকালেন এবং কিছু না বলে পায়ে হেঁটে চলতে শুরু করলেন। সেই পথ যা পাকা রাস্তা শেষ হতেই শুরু হয়েছিল। পেছনে কর্মকর্তারা ছিলেন, কিছুটা দূরে গ্রামের মানুষ। সবাই নিশ্চুপ, কারণ ডিএম সাহেব আসলে কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করার সাহস কারও ছিল না। কিন্তু ডিএম সাহেবের কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। রাস্তা তার মনে ছিল, প্রতিটি মোড়, প্রতিটি গর্ত, প্রতিটি ঝুঁকে থাকা গাছ। কারণ এই পথেই একসময় তিনি খালি পায়ে স্কুলে যেতেন এবং এই পথেই মায়ের সাথে জল ভরতে যেতেন। কিছু দূর হাঁটার পর সেই কুঁড়ে ঘরটি সামনে এলো। ভাঙা দেওয়াল, জায়গায় জায়গায় খসে পড়া প্লাস্টার, টিনের ছাদ যা এখন কেবল নামমাত্র ছাদ। বাইরে পড়ে থাকা একটি পুরনো খাটিয়া এবং পাশে একটি খালি কলসি। ডিএম সাহেবের পা আপনিই থেমে গেল। তার মুখের কঠোরতা প্রথমবারের মতো শিথিল হল। এটি কোনো সরকারি রেকর্ডের জায়গা ছিল না। এটি সেই জায়গা যেখানে তিনি প্রথমবারের মতো মায়ের কোলে মাথা রেখে হাসতে শিখেছিলেন। তিনি কয়েক মুহূর্ত শুধু দাঁড়িয়ে থাকলেন। পেছনে কোনো কর্মকর্তা এগিয়ে এলেন না, কোনো গ্রামবাসী কিছু বলল না। সবাই বুঝে গিয়েছিল যে এই কুঁড়েঘরটি কোনো সাধারণ কুঁড়েঘর নয়। ডিএম সাহেব ধীরে ধীরে কুঁড়েঘরের চৌকাঠে হাত রাখলেন। মাটি ঝরঝর করে নিচে পড়ল, যেন সময়ে নিজেই এই সাক্ষাতের সাক্ষী হচ্ছে। তিনি ভেতরে উঁকি দিলেন। কুঁড়েঘরের ভেতরে আলো কম ছিল, কিন্তু একটি আকৃতি পরিষ্কার দেখা যাচ্ছিল। মাটির মেঝেতে বসে থাকা এক বৃদ্ধা মহিলা, কোমর ঝোঁকে গেছে, হাত কাঁপছে। পাশে রাখা চুলাটি নেভানো ছিল এবং চোখে এমন ক্লান্তি যেন বছরের পর বছর কারোর ফেরার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমও বিদায় নিয়েছে। এই সেই মা যার জন্য তিনি একসময় পড়াশোনা করেছিলেন এবং যাকে পরে চুপচাপ ছেড়ে চলে গিয়েছিলেন। ভেতর থেকে কাশির হালকা শব্দ এলো। তারপর সেই দুর্বল কণ্ঠস্বর। কে? কণ্ঠে ভয় ছিল না, ছিল শুধু ক্লান্তি। ডিএম সাহেব এক পা ভেতরে রাখলেন, তারপর দ্বিতীয় পা। মা মাথা তুলে তাকালেন। চোখ দুর্বল ছিল, মুখ চিনতে সময় লাগছিল। তিনি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, সরকারি লোক বুঝি? তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু একটি পুরনো অভ্যাস ছিল, আগত ব্যক্তিকে আগে থেকেই বুঝে নেওয়ার। ডিএম সাহেব কিছু বললেন না। মা আবার বললেন, যদি কাগজের জন্য এসে থাকো তবে পরে এসো, আজ শরীরটা ভালো নেই। এই বলে মা আবার চুলার দিকে হাত বাড়ালেন, কিন্তু দেশলাই কাঠি হাত থেকে ফসকে গেল। ডিএম সাহেব নিচু হয়ে দেশলাইটি তুলে আনলেন এবং চুলা জ্বালিয়ে দিলেন। মা চমকে উঠলেন। তিনি খুঁটিয়ে ওই হাতগুলোর দিকে তাকালেন এবং বললেন, এই হাতগুলো কোনো অফিসারের মতো মনে হচ্ছে না তো। ডিএম সাহেব পাশেই পড়ে থাকা খাটিয়ায় বসলেন। খাটিয়াটি মরমর করে উঠল, যেন চিনে ফেলেছে। মা তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, কোথা থেকে এসেছো বাবা? তিনি উত্তর দিলেন, এই এখান থেকেই মা। মা হালকা হাসলেন। সবাই তাই বলে, কিন্তু কেউ এখানকার হয়ে থাকে না। আর তার দৃষ্টি আপনি কুঁড়েঘরের বাইরে সেই মেঠো পথের দিকে চলে গেল। কিছুক্ষণ নীরবতার পর মা ধীর কণ্ঠে বললেন, আমার ছেলেও এখান থেকেই চলে গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকালেন, কাজের জন্য। তারপর ধীরে ধীরে যোগ করলেন, 12 বছর হয়ে গেল।
এটা শুনেই ডিএম সাহেবের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল। মা বলে চললেন, প্রথমে প্রতিদিন অপেক্ষা করতাম, তারপর অভ্যেস হয়ে গেল। তিনি না কেঁদেই বললেন, মা তো অপেক্ষা করতে শিখে যাই। ডিএম সাহেব ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, যদি সে ফিরে আসে? মা একটুও না থেমে বললেন, তাহলে কি, দরজা তো খোলাই আছে। আর ঠিক সেই মুহূর্তে কুঁড়েঘরের ভেতরে বসে থাকা ওই অফিসারের উপলব্ধি হল যে ১২ বছর পর ফিরে আসা সবচেয়ে সহজ কাজ ছিল না। আসল কঠিন কাজ এখন শুরু হতে চলেছে। কারণ সামনে বসা এই বৃদ্ধা মহিলা তাকে চিনতে পারছিলেন না। ডিএম সাহেব দৃষ্টি নিচু করলেন, কুঁড়েঘরের দেওয়ালের ফাটলগুলোর দিকে তাকাতে লাগলেন, যেন সরাসরি তার চোখের দিকে তাকালে ভেতরের সব কিছু বেরিয়ে আসবে। মা নিঃশব্দে চুলার ওপর রাখা পাত্রটির দিকে তাকাতে থাকলেন। তাতে কিছু ফুটছিল না, শুধু জল ছিল, তাও অর্ধেক। সম্ভবত পেট ভরার জন্য নয়, সময় কাটানোর জন্য। কুঁড়েঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেখানে শব্দ নয়, বছরগুলো কথা বলছিল। মা কাশতে কাশতে জিজ্ঞেস করলেন, একা এসেছ? ডিএম সাহেব মাথা নাড়লেন। আজকাল কেউ একা আসে না, মা যেন নিজের মনেই বললেন। সবার কিছু না কিছু প্রয়োজন থাকে। তিনি পাশে থাকা একটি পুরনো পুঁটলি খুললেন। তাতে কিছু ওষুধ ছিল, কোনো প্রেসক্রিপশন নেই, কোনো কৌটা নেই, আলাদা আলাদা রঙের। মা সেখান থেকে একটি নিলেন এবং জল দিয়ে গিলে ফেললেন। ডিএম সাহেব দেখলেন, কিছু বললেন না, কিন্তু প্রথমবারের মতো তার এটা বোধগম্য হল যে সিস্টেম তিনি চালান সেই সিস্টেমই এই মহিলাকে আজ এই অবস্থায় পৌঁছে দিয়েছে। তুমি ক্লান্ত, মা আবার বললেন। এবার নিশ্চিত হয়ে নয়, ডিএম সাহেব কথাটি পুনরাবৃত্তি করলেন। মা হালকা হাসলেন। মিথ্যে বলো না বাবা, মুখ মিথ্যে বলে না। আমার ছেলেও এমন করেই তাকাতো যখন কিছু লুকাত। এটি শুনে ডিএম সাহেবের হৃৎপিণ্ড জোরে ধক করে উঠল। তোমার ছেলে? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। মা পার দিকে না তাকিয়েই বললেন, বিকাশ নাম। যেন বাতাসে আটকে গেল। পড়াশোনায় খুব তেজ ছিল, মা বলে চললেন, কিন্তু রাগ খুব ছিল, হয়তো আমার কড়াকড়ির জন্য। তিনি প্রথমবারের মতো নিজেকে দোষ দিলেন। আমি ভয় পেতাম পাছে ভুল পথে চলে যায়, তাই বেশি শাসন করতাম। ডিএম সাহেবের সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন এক মুহূর্তে সব কিছু বদলে গিয়েছিল। কোনো বিতর্ক হয়নি, কোনো কৈফিয়ত দেওয়া হয়নি, শুধু রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত, আর তারপর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া। মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, সেই রাতে আমি অনেক ভুল কথা বলে ফেলেছিলাম। ডিএম সাহেব তখনই মাথা তুললেন। না মা, ভুল আপনার ছিল না। এই কথাগুলো আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো। মা অবাক হয়ে তার দিকে তাকালেন। তুমি কেন নিজের ভুল মানছ? তিনি কিছু বলতে পারলেন না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও মদ খেয়ে বাড়ি এসেছিল। আমি রাগে বলেছিলাম যে তুই আমার ছেলে হওয়ার যোগ্য নস। তার কণ্ঠ কাঁপতে লাগল। মায়ের নিজের সন্তানকে এমন কথা বলা উচিত নয়। এই কথা শোনার পর কুঁড়েঘরের ভেতর নিস্তব্ধতা ছেয়ে গেল। ডিএম সাহেবের সামনে এখন কোনো ফাইল ছিল না, কোনো চেয়ার ছিল না, শুধু সেই মুহূর্তটিই ছিল যা তিনি ১২ বছর ধরে নিজের ভেতরে চেপে রেখেছিলেন। মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, এখানে কোনো সাহায্য আসে না? মা কাঁধ ঝাঁকালেন। কখনো কেউ দেয়, কখনো দেয় না। পঞ্চায়েতে তো নাম লেখা আছে মা, বললেন, কিন্তু নামে তো আর পেট ভরে না। তিনি একটি ভাঙা তসমার দিকে ইশারা করলেন। দেখতে সমস্যা হয়, তাই বেশি বাইরে যাই না। তারপর যেমন মনে পড়ল, কিন্তু আমি কারো কাছে অভিযোগ করি না, ভগবান দেখছেন। ডিএম সাহেবের চোখ ভিজে এলো। এবার তিনি চোখের জল আটকালেন না। মা দেখলেন, আরে তুমি কাঁদছ কেন? তিনি কিছু বললেন না। মা ধীরে ধীরে তার কাঁপা হাতটি তার মাথায় রাখলেন। চুপ করো, পুরুষ মানুষের কান্না শোভা পায় না। তারপর যেন নিজেকেই বোঝালেন, কিন্তু কেঁদে নিলে মনটা হালকা হয়। ঠিক সেই ছোঁয়া ডিএম সাহেবের বাঁধ ভেঙে গেল। তিনি ঝুঁকে মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন। মা ঘাবড়ে গেলেন। আরে আরে, এ কি করছ? তুমি তো আমার ছেলের বয়সের। তিনি তাকে ওঠানোর চেষ্টা করলেন। ডিএম সাহেব মাথা তুললেন। চোখে জল ছিল, কণ্ঠস্বর কাঁপছিল। মা, শুধু একটি শব্দ। মায়ের হাত থেমে গেল।
তিনি খুঁটিয়ে তার মুখটি দেখলেন, কাছে এসে চোখ কুঁচকে যেন সময়ের পর্দার আড়ালে কিছু খুঁজছেন। তুই। কণ্ঠ থেমে গেল। বিকাশ। ডিএম সাহেব মাথা নাড়লেন। সেই মুহূর্তে কুঁড়েঘরটি ছোট মনে হতে লাগল। মা কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগ করলেন না। তিনি শুধু 2 হাতে তার মুখটি ধরলেন এবং ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তুই বেঁচে আছিস? শব্দগুলো ভেঙে যাচ্ছিল। আমি ভেবেছিলাম। ডিএম সাহেব হাঁটুর ওপর ভর দিয়ে বসলেন এবং মায়ের কোলে মাথা রাখলেন। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবকিছু বুঝে গেল, কিন্তু ভেতরে যা চলছিল তা ছিল শুধু মা আর ছেলের মধ্যে। কোনো পদমর্যাদা নেই, কোনো দূরত্ব নেই। মা তার চুলে হাত বুলিয়ে দিতে থাকলেন। এখন তুই ক্লান্ত বাবা, এখন বিশ্রাম নে। আর ঠিক সেই মুহূর্তে ডিএম সাহেবের উপলব্ধি হল যে মাকে খুঁজে পাওয়া গল্পের শেষ নয়, বরং আসল লড়াই এখন শুরু হতে চলেছে। কারণ বাইরে সেই একই চেয়ার, একই দায়িত্ব এবং একই পৃথিবী তার অপেক্ষায় ছিল। ডিএম সাহেব যখন কুঁড়েঘর থেকে বের হলেন, তখন রোদ অনেকটা পড়ে এসেছে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে অস্থিরতা স্পষ্ট ছিল। কর্মকর্তারা তাকে দেখামাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইলেন, কিন্তু তিনি হাতের ইশারায় সবাইকে থামার সংকেত দিয়ে মায়ের দিকে ফিরলেন। মা চৌকাঠে দাঁড়িয়েছিলেন, 2 হাতে দরজা ধরে, যেন ছেড়ে দিলে কিছু একটা আবার হারিয়ে যাবে। ডিএম সাহেব শুধু বললেন, আমি এখনই আসছি। আর মা মাথা নাড়লেন, কোনো প্রশ্ন ছাড়াই, যেন জানতেন যে কিছু সিদ্ধান্ত ছেলেকে একাই নিতে হবে। বাইরে আসতেই পরিবেশ বদলে গেল। এখানে আবেগ ছিল না, এখানে ছিল অভিযোগ। গ্রামের মানুষ ধীরে ধীরে কাছে আসতে লাগল। কেউ সরাসরি কথা বলছিল না, কিন্তু সবার মুখে একটি আশা ছিল। আর সেই আশার মধ্যেই একটি প্রশ্ন লুকিয়েছিল, আজ কি সত্যিই কিছু বদলাবে, নাকি এটিও অন্য সব সফরের মতোই হবে? ডিএম সাহেব চারদিকে তাকালেন, তারপর কুঁড়েঘরের বাইরে পড়ে থাকা সেই খাটিয়াতেই বসলেন এবং বললেন, এই কুঁড়েঘর, এই খাটিয়া আমার মায়ের, যা বলার এখানেই বলো। প্রথম ব্যক্তি এগিয়ে এলেন। বয়স প্রায় 50, মাথা নিচু। সাহেব, মায়ের পেনশন 3 বছর ধরে বন্ধ। এই কথা বলতে গিয়ে তিনি কুঁড়েঘরের দিকে ইশারা করেননি। প্রয়োজন ছিল না, সবাই জানত কার কথা হচ্ছে। ডিএম সাহেব এসডিএমের দিকে তাকালেন। কণ্ঠে কোনো রাগ ছিল না। কেন? এসডিএম ফাইল খুললেন। কিছুক্ষণ দেখে বললেন, আধার লিঙ্ক ছিল না স্যার। ডিএম সাহেব সরাসরি প্রশ্ন করলেন, কে আটকেছে? কোনো উত্তর এলো না। দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলেন। সাহেব, রেশন কার্ডে নাম নেই। তৃতীয়জন বললেন, সাহেব, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। অভিযোগ বাড়তে থাকল, এবং প্রতিটি অভিযোগের সাথে ডিএম সাহেবের মনে পড়ছিল কুঁড়েঘরের ভেতরে দেখা জিনিসগুলো, খালি পাত্র, ছড়ানো ওষুধ, ভাঙা চশমা। তখনই ভিড়ের মধ্যে থেকে এক মহিলার কণ্ঠ শোনা গেল, সাহেব, সব ঠিক আছে, কিন্তু লোকে বলে যদি ছেলে অফিসার হয় তবে মা কেন এভাবে থাকে? এই প্রশ্নটি সরাসরি বুকে বিঁধিল। ডিএম সাহেব প্রথমবারের মতো মাথা তুলে পুরো গ্রামের দিকে তাকালেন। লোকে ঠিকই বলে, তিনি পরিষ্কারভাবে বললেন, যদি ছেলে অফিসার হয় আর মা এভাবে থাকে, তবে ভুল ছেলেরই। ভিড় স্তব্ধ হয়ে গেল। কিছু মানুষ দৃষ্টি নিচু করল, কেউ কেউ প্রথমবারের মতো তাকে একজন মানুষ হিসেবে দেখল। তখনই এক বৃদ্ধ এগিয়ে এলেন। সাহেব, আপনি তো এত বছর পর এলেন, কিন্তু মা কখনো কারো কাছে কিছু চাননি। তার কণ্ঠে সম্মান ছিল। যা একটু ছিল, তাও বাচ্চাদের পড়াশোনায় লাগিয়ে দিয়েছেন। ডিএম সাহেব অবাক হলেন। কোন বাচ্চাদের? বৃদ্ধ বললেন, গ্রামের। তিনি তার জমি বিক্রি করে দিয়েছিলেন আপনার নামে। এটি শুনেই ডিএম সাহেবের শ্বাস আটকে গেল। কবে? 6 বছর আগে। কেন? বলতেন, আমার ছেলে যতদিন এই গ্রামে ছিল, ওর পড়াশোনায় আমি কোনো কমতি রাখিনি। বাকি বাচ্চারাও যদি পড়ে তবে গ্রাম বদলাবে। ডিএম সাহেব পেছনে ফিরলেন এবং কুঁড়েঘরের দিকে তাকালেন। এখন তিনি শুধু মা ছিলেন না, তিনি ছিলেন একটি আস্ত আদর্শ। কর্মকর্তারা ধীরে বললেন, স্যার, আমাদের অফিসে যাওয়া উচিত। ডিএম সাহেব ফাইল বন্ধ করে দিলেন। কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। আজ কেউ অফিসে যাবে না। তিনি আবার মায়ের দিকে তাকালেন এবং এগিয়ে গেলেন। মা তখনও ওখানেই দাঁড়িয়েছিলেন। ডিএম সাহেব শুধু বললেন, তোমার চিন্তা আর কাজের সামনে আমার পদ খুবই তুচ্ছ। কিন্তু মা, তুমি নিজের জন্য কিছুই রাখলে না, নিজের কথা কিছুই ভাবলে না। মা হাসলেন আর বললেন, মা কি কখনো নিজের কথা ভাবে রে? এটি সেই মুহূর্ত ছিল যেখানে পদমর্যাদার কর্তব্য সামনাসামনি দাঁড়িয়েছিল। ডিএম সাহেব এক গভীর শ্বাস নিলেন
বাইরে দাঁড়ানো কর্মকর্তাদের দিকে তাকালেন, তারপর মায়ের হাত নিজের হাতে নিয়ে বললেন, এখন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আর সেই মুহূর্তে তিনি আদেশের ফাইল বন্ধ করে দিলেন এবং মায়ের হাত শক্ত করে ধরলেন। কিন্তু এবার ধরায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন বহু বছর পর কেউ ভরসা দিল যে এবার আর ছেড়ে যাবে না। ডিএম সাহেব কিছুক্ষণ মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকলেন। বাইরে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা এবং গ্রামবাসীরা এই দৃশ্য দেখছিলেন, কিন্তু কারোর কিছু বলার সাহস ছিল না, কারণ এটি প্রশাসনের মুহূর্ত ছিল না, ছিল সম্পর্কের। আর সম্পর্কের মাঝে কেউ হস্তক্ষেপ করতে চায়নি। চলো, ডিএম সাহেব ধীরে বললেন, ভেতরে বসি। মা কিছু না জিজ্ঞেস করেই মাথা নাড়লেন এবং ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে গেলেন। তার চালে ক্লান্তি ছিল, কিন্তু আজ ভয় ছিল না। ডিএম সাহেব তার পেছনে ভেতরে এলেন, তাকে খাটিয়ায় বসালেন এবং নিজে নিজে মেঝেতে বসলেন। মা দেখে ধমক দিয়ে বললেন, নিচে কেন বসছিস? তুই তো চেয়ারের মানুষ। ডিএম সাহেব হালকা হাসলেন, আজ চেয়ার বাইরেই ছেড়ে এসেছি মা। মা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, এখন কি করবি? প্রশ্নটি সরাসরি ছিল। ডিএম সাহেব উত্তর দেওয়ার আগে কুঁড়েঘরের দেওয়ালগুলো দেখলেন, ছাদের চুইয়ে পড়া জল দেখার কোণগুলো দেখলেন। তারপর বললেন, আমি চাই তুমি আমার সাথে শহরে চলো। কণ্ঠে আদেশ ছিল না, ছিল শুধু উদ্বেগ। সেখানে ডাক্তার আছে, ওষুধ আছে, আরাম আছে। মা কিছুক্ষণ চুপ থাকলেন। সেই নীরবতা দীর্ঘ ছিল। তারপর তিনি ধীরে বললেন, এখানেও মাঝে মধ্যে ডাক্তার আসেন। মা, ডিএম সাহেব কিছু বলতে চাইলেন। মা কথা থামিয়ে দিলেন। আমি জানি তুই ঠিক বলছিস, কিন্তু আমার চিন্তা অন্য কিছু। ডিএম সাহেব তার দিকে তাকালেন। যদি আমি এখান থেকে চলে যাই, মা বললেন, তবে এই কুঁড়ে ঘরটার কি হবে? নতুন বাড়ি বানিয়ে দেব। ডিএম সাহেব তখনই বললেন। মা হালকা মাথা নাড়লেন এবং মেঝেতে হাত রেখে বললেন, বাড়ি শুধু ইট পাথর দিয়ে হয় না রে বাবা, এই মাটি আমার জীবন। ডিএম সাহেব কিছু বললেন না। মায়ের কণ্ঠ এবার কিছুটা ভারী হয়ে এলো। এখানেই তোর বাবা শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, তার চোখ ভিজে এলো। এখানেই তোর জন্ম হয়েছিল, আর এখান থেকেই তুই একদিন রাতে চলে গিয়েছিলি। শব্দগুলো কঠোর ছিল না, শুধু সত্য ছিল। ডিএম সাহেব মাথা নিচু করলেন। আমি পালিয়ে যাইনি, তিনি ধীরে বললেন। মা, তার চোখের দিকে তাকালেন। তবে কি হয়েছিল? কিছুক্ষণ নীরবতার পর তিনি বললেন, ভয় পেয়ে গিয়েছিলাম মা। আমার মনে হচ্ছিল আমি হয়তো কিছুই হতে পারব না। মা তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর খুব সহজভাবে বললেন, ভয় তো সব ছেলেরই লাগে। তিনি আদরের সাথে বললেন, কিন্তু যে ভয়ের সাথে লড়ে সেই তো আসলে বড় হয়। ডিএম সাহেব প্রথমবারের মতো মন খুলে নিজের ভুল স্বীকার করলেন। আমি ফোন করিনি মা। তার কণ্ঠ ভারী হয়ে এলো। আমার মনে হয়েছিল যখন কিছু একটা হয়ে যাব তখনই ফিরব। তিনি মাথা নিচু করলেন। কিন্তু হতে হতে সময় চলে গেল, আর ফেরাটাও পিছিয়ে গেল। মা গভীর শ্বাস নিলেন এবং খুব শান্ত স্বরে বললেন, মাকে কিছু হয়ে ফেরার প্রয়োজন হয় না বাবা। তিনি তার মুখের দিকে তাকালেন। মায়ের শুধু ছেলেকেই প্রয়োজন। এই কথাটি বলে তিনি চুপ হয়ে গেলেন। সেই একটি বাক্য যেন ঘরের বাতাসকে থামিয়ে দিল। এরই মাঝে বাইরে হঠাৎ হাওয়া তেজ হল, আকাশে মেঘ জমল এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হল। প্রথমে হালকা, তারপর জোরে। টিনের ছাদ থেকে জল চুইয়ে পড়তে লাগল। মা উঠতে চাইলেন কিছু করার জন্য, কিন্তু ডিএম সাহেব তাকে আলতো করে থামিয়ে দিয়ে বললেন, তুমি বসো মা, আমি দেখছি। এই বলে তিনি বাইরে বেরোলেন, বালতি রাখলেন এবং যেখান যেখান থেকে জল পড়ছিল তা আটকানোর চেষ্টা করতে লাগলেন। তার সাহায্যের জন্য বাইরে দাঁড়ানো কর্মকর্তারাও এগিয়ে আসতে চাইলেন, কিন্তু ডিএম সাহেব তাদের হাতের ইশারায় থামিয়ে দিলেন এবং বললেন, এটি অফিসের কাজ নয়, এটি মা ছেলের ব্যাপার। আপনারা সবাই ওই বটগাছের নিচে গিয়ে দাঁড়ান। কর্মকর্তারা বটগাছের নিচ থেকে ডিএম সাহেবকে দেখতে লাগলেন। বৃষ্টি আরও বাড়ল। শব্দ শুনে গ্রামের মানুষও কাছে এলো। কেউ প্লাস্টিক আনল, কেউ টিনের টুকরো। সবাই মিলে কুঁড়েঘরটি বাঁচাতে লেগে গেল। কিন্তু সেই হুড়োহুড়ির মধ্যে মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। মায়ের মাথা ঘুরে গেল এবং তিনি খাটিয়ায় পড়ে গেলেন। মা, ডিএম সাহেব ঘাবড়ে গেলেন। তিনি তখনই মাকে সামলালেন, মায়ের মাথা নিজের কোলে রাখলেন। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারকে ডাকা হলো। সেই ডাক্তার, যিনি বছরের পর বছর গ্রামে মানুষের চিকিৎসা করে আসছেন। তিনি নাড়ি দেখলেন এবং গম্ভীর হয়ে বললেন, খুব দুর্বল,
তাকে বেশিক্ষণ এখানে রাখা ঠিক হবে না। মা হালকা চোখ খুললেন এবং খুব ধীরে ডিএম সাহেবের হাত ধরে বললেন, আমি কোথাও যাব না, শুধু বাবা তুই আমার সাথে থাক, আমার কিচ্ছু হবে না। এটি শোনামাত্রই ডিএম সাহেব তখনই সিদ্ধান্ত নিলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আজ নয়, আজ মাকে কোথাও নেওয়া হবে না। তারপর মায়ের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমি এখানেই আছি তোর কাছে। সেই রাতে ডিএম সাহেব গ্রামেই থেকে গেলেন। তিনি সারা রাত মায়ের পাশে বসে রইলেন। বাইরে বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল এবং মায়ের শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিক হতে লাগল। মাঝরাতে মায়ের চোখ একটু বেশি করে খুলল। তিনি দেখলেন ছেলে ওখানেই বসে আছে, তার চোখে ঘুম নেই। যাসনি? তিনি ধীরে জিজ্ঞেস করলেন। না, চেয়ার আজ নেই। এটি শুনে মা প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরদিন সকালে যখন গ্রামে সূর্য উঠল, তা ছিল শুধু একটি নতুন সকাল নয়, বরং সেই কুঁড়ে ঘরের জন্যেও নতুন প্রাণ। রাতের বৃষ্টির পর মাটিতে আর্দ্রতা ছিল এবং বাতাসে এক অদ্ভুত শান্তি মিশেছিল। ডিএম সাহেব খাটিয়ার পাশে বসেছিলেন। মায়ের শ্বাস এখন স্থিতিশীল, মুখ ক্লান্ত ঠিকই, কিন্তু ভয় এখন আর নেই। যেন ভরসা পেয়েছেন যে ছেলে এখন এখানেই। কুঁড়েঘরের বাইরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। কর্মকর্তারা তখনও গ্রামেই ছিলেন, কেউ ফোনে কথা বলছেন, কেউ কাগজ সামলাচ্ছেন, আর গ্রামবাসী দূরে দাঁড়িয়ে সব দেখছিল। কেউ বুঝতে পারছিল না এটি সরকারি সফর নাকি কোনো মা ছেলের গল্পের পরবর্তী মোড়। ডিএম সাহেব বাইরে এলেন, সবার নজর তার উপর স্থির হল। কিন্তু এবার তার মুখে সেই কঠোরতা ছিল না, ছিল এক প্রশান্তি। তিনি পরিষ্কার শব্দে বললেন, আজ এখানেই কাজ হবে, কোনো মঞ্চ নয়, কোনো মাইক নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়। এটি শুনে কর্মকর্তারা কিছুটা অবাক হলেন, কারণ তারা কোনো মিটিং বা পরিদর্শনের আশা করছিলেন। কিন্তু ডিএম সাহেবের কণ্ঠে রাগ ছিল না, তাড়া ছিল না, ছিল শুধু এক স্থিরতা। এমন স্থিরতা যা সারা রাত জেগে থাকার পর আসে যখন মানুষ ভেতর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছায়। তিনি একে একে গ্রামের দিকে তাকালেন, তারপর কাউকে সাথে না ডেকে এগিয়ে গিয়ে গ্রামের গলিতে নেমে পড়লেন। সেদিন তিনি কাগজ দিয়ে নয়, মানুষের সাথে কথা বললেন। কারোর কাছে জিজ্ঞেস করলেন রাশন সময় মতো মেলে কিনা, কারোর কাছে জানতে চাইলেন বাচ্চাদের পড়াশোনা কতদূর হয়, কোনো বৃদ্ধের কাছে জানতে চাইলেন ওষুধ পাওয়া যায় কিনা। আর প্রতিটি প্রশ্নের মাঝে তার দৃষ্টি বারবার কুঁড়েঘরের দিকে চলে যাচ্ছিল, যেখানে মা খাটিয়ায় বসে এসব দেখছিলেন। মা কিছু বলছিলেন না, কিন্তু তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যেন তার প্রথমবারের মতো মনে হচ্ছিল তার ছেলে শুধু বড় অফিসার হয়নি, একজন সঠিক মানুষও হয়েছে। গ্রামের মানুষ ধীরে ধীরে কাছে আসতে লাগল। শুরুতে সবাই দ্বিধায় ছিল, কিন্তু যখন দেখল ডিএম সাহেব প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছেন, তখন সাহস বাড়তে লাগল। কেউ বলল স্কুল অনেক দূরে, তাই বাচ্চারা মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। কেউ জানালো অনেক মেয়ে শুধু এই জন্য এগিয়ে যেতে পারে না কারণ গ্রামে ঠিকঠাক স্কুল নেই। এসব শুনতে শুনতে ডিএম সাহেব চুপ ছিলেন, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রতিটি কথা তার ভেতরে গেঁথে যাচ্ছে। তিনি গভীর শ্বাস নিলেন এবং মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সময় অতিবাহিত হল। কয়েক মাস পর সেই গ্রামেই একটি সুন্দর সরকারি স্কুল গড়ে উঠল। এটি কোনো আকস্মিক কাজ ছিল না, এটি ছিল সেই মায়ের চিন্তার বিস্তার, যিনি একসময় গ্রামের শিশুদের পড়ার জন্য নিজের জমি বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু আশা হারাননি। স্কুল তৈরি হলে পুরো এলাকার মানুষ জড়ো হল। বাচ্চাদের চোখে উজ্জ্বলতা ছিল, যেন প্রথমবারের মতো তারাও নিজেদের ভবিষ্যতের রূপ দেখতে পাচ্ছিল। উদ্বোধনের দিন ডিএম সাহেব কোনো বড় নেতাকে ডাকেননি। তিনি নিজের মায়ের হাত ধরলেন এবং তাকে মঞ্চে নিয়ে গেলেন। মায়ের হাত কাঁপছিল বয়স আর অসুস্থতার কারণে, কিন্তু চোখে গর্ব স্পষ্ট ছিল। আজই স্কুল তোমার হাতেই উদ্বোধন হবে, ছেলে বলল। মা কিছু বললেন না, শুধু হালকা মাথা নাড়লেন। যখন ফিতে কাটা হলো, তালি বাজল, বাচ্চারা খুশি হলো, গ্রাম খুশি হলো। আর সেই খুশির মাঝে মা তার ছেলেকে কাছে ডাকলেন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং খুব ধীরে বললেন, আজ মনটা ভরে গেল রে বাবা। কিন্তু সম্ভবত সেই খুশি হৃদয়ের জন্য খুব বেশি ভারী ছিল। হঠাৎ মায়ের শরীর শিথিল হয়ে গেল। ডিএম সাহেব ঘাবড়ে গিয়ে তাকে ধরলেন, মায়ের নাম ধরে ডাকলেন। মানুষজন ছুটে এলো, ডাক্তার ডাকা হলো, কিন্তু সবকিছু খুব দ্রুত ঘটে গেল। যে মা বছরের পর বছর অপেক্ষা করেছিলেন, তিনি তার ছেলের বাহু ধরে তার সবচেয়ে বড় খুশি দেখে চুপচাপ চলে গেলেন। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। যে জায়গায় তালি বাজছিল সেখানে এখন শুধু কান্নার শব্দ। মায়ের শেষকৃত্য পুরো গ্রাম মিলে সম্পন্ন করল। সেদিন ডিএম সাহেব অফিসার ছিলেন না, তিনি ছিলেন শুধু এক ছেলে যে মাকে পেয়েও হারালো।
কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। মায়ের চলে যাওয়ার পর পরবর্তী বেশ কয়েকদিন তিনি গ্রামেই ছিলেন। কোনো মিটিংয়ে বসেননি, কোনো ফাইলে সই করেননি। তিনি শুধু মায়ের কুঁড়েঘরের আশেপাশে ঘুরে বেড়াতেন। কখনো খাটিয়ায় বসতেন, কখনো চুলার পাশে দাঁড়াতেন, আর প্রতিবার মনে হতো এখনই পেছন থেকে সেই কণ্ঠস্বর আসবে, এত কি ভাবছিস? কিন্তু কোনো শব্দ এলো না। আর সেই নিস্তব্ধতায় তিনি প্রথমবারের মতো বুঝলেন যে মা শুধু একজন মানুষ নন, মা একটি অভ্যাস, যা হঠাৎ চলে গেলে মানুষের সবকিছু থাকা সত্ত্বেও সে শূন্য হয়ে যায়। কিছুদিন পর তিনি আবার মায়ের কুঁড়ে ঘরে একা বসেছিলেন। দেয়ালের ফাটল, টিনের ছাদ, সেই পুরনো খাটিয়া, সবকিছু তেমনই ছিল, শুধু মা ছিলেন না। আর সেই শূন্যতার মাঝে তার মায়ের বলা একটি কথা মনে পড়ল, মা কি কখনো নিজের কথা ভাবে রে? আর সেই মুহূর্তে তার মনে হলো যে এখন তার দায়িত্ব শুধু অফিসারের নয়, ছেলেরও। তিনি কোনো বড় ঘোষণা দিলেন না, কোনো বোর্ড লাগালেন না, কোনো ভাষণ দিলেন না। কাজ চুপচাপ শুরু হলো। মায়ের কোণে ঘরের পাশে একটি সাধারণ আশ্রম তৈরি হতে লাগল। এমন নয় যে কেউ বলেছিল, বরং এজন্যে যে ওই জায়গার প্রয়োজন ছিল। সেখানে সেই সব বৃদ্ধা মহিলারা আশ্রয় পেলেন যাদের আপনজনরা ছেড়ে চলে গেছে, যাদের ঘর ছিল না, ডাকার মতো কেউ ছিল না, এবং যাদের জীবন কেবল কোনো এক কোণে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। আশ্রমে কোনো লোক দেখানো চাকচিক্য ছিল না। ছিল পরিষ্কার ঘর, সময়মতো খাবার, এবং সবচেয়ে জরুরি, সম্মান। ওই আশ্রমের আঙিনায় মায়ের একটি সাধারণ মূর্তি স্থাপন করা হলো। কোনো ভারী নাম নেই, কোনো শিলালিপি নেই, শুধু সেই শান্ত মুখখানি, যেন এখনো বলছেন, ঠিক আছে বাবা, এবার বস। আর সেই মূর্তির সামনে কেউ প্রতিদিন ফুল চড়াতে আসত না, কিন্তু প্রতিদিন কোনো না কোনো মা সেখানে বসে দীর্ঘক্ষণ চুপ করে থাকতেন। আর সম্ভবত এটিই ছিল সবচেয়ে বড় সম্মান। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। ডিএম সাহেবের বদলি হল, নতুন জেলা, নতুন দায়িত্ব। কনভয় বদলালো, চেয়ার বদলালো, কিন্তু সেই গ্রামটি বদলালো না। তিনি যখনই সেখানে আসতেন, কোনো শব্দ না করে, কাউকে না জানিয়ে সরাসরি আশ্রমে পৌঁছতেন। মায়ের মূর্তির সামনে দাঁড়াতেন, চোখ বন্ধ করতেন, এবং কিছুক্ষণ কিছুই বলতেন না। কারণ এখন বলার মতো শব্দ অবশিষ্ট ছিল না, ছিল শুধু অনুভব করা। কখনো মনে মনে বলতেন, মা, আজ একজন বৃদ্ধ তার অধিকার পেয়েছেন। কখনো বলতেন, মা, আজ একটি শিশু আবার স্কুলে ফিরেছে। আর কখনো শুধু চুপ থাকতেন, কারণ কিছু কথা নীরবতায় বেশি পরিষ্কার হয়। আশ্রমের মহিলারা তাকে ডিএম সাহেব বলতেন না, তারা তাকে শুধু ছেলে বলতেন। আর তিনি যখন ফিরতে উদ্যত হতেন, কেউ না কেউ বলে উঠতেন, আবার এসো। আর সেই একটি বাক্যে তিনি মায়ের পুরো পৃথিবীটা শুনতে পেতেন। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, এত কিছু কেন করেন? তিনি উত্তর দিলেন না, শুধু মায়ের মূর্তির দিকে তাকালেন। সম্ভবত উত্তরটি ওখানেই ছিল, কারণ কিছু ঋণ এমন হয় যা শোধ করা যায় না, তা পালন করতে হয়। আর মায়ের ঋণ তেমনই হয়, যা জীবনভর সাথে চলে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি স্থিরতায়, প্রতিটি মানবতায়। আজও যখন সেই গ্রামে সূর্য ওঠে, আশ্রমের আঙিনায় বসা বৃদ্ধা মহিলারা একে অপরের সাথে কথা বলেন। কেউ ভগবানের নাম নেন, কেউ পুরনো দিনের কথা মনে করেন। আর সেই সব কিছুর মাঝে এক অদ্ভুত শান্তি থাকে, তেমনই শান্তি যেমনটা একসময় মায়ের কোলে থাকত। আর ডিএম সাহেব, তিনি আজও সিদ্ধান্ত নেন, আদেশ দেন, জেলা চালান, কিন্তু প্রতিটি বড় সিদ্ধান্তের আগে এক মুহূর্তের জন্য থামেন, চোখ বন্ধ করেন, এবং নিজের ভেতরেই জিজ্ঞেস করেন, মা, যদি তুমি এখানে থাকতে, তবে কি এটি সঠিক হতো? সম্ভবত এই কারণেই তার চেয়ার কখনো অহংকারের হয়ে ওঠেনি, কারণ তিনি জানতেন যে উচ্চতায় তিনি বসে আছেন, সেখানে পৌঁছনোর সিঁড়িটি কোনো পদমর্যাদা দিয়ে নয়, বরং এক মায়ের ত্যাগ দিয়ে তৈরি হয়েছিল। আর যখনই তিনি আশ্রম থেকে বের হন, পেছনে ফিরে তাকান না, কারণ তিনি জানেন মা সামনে নয়, ভেতরে সাথে চলছেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের মনে করিয়ে যায় যে সফলতা তখন অপূর্ণ থেকে যায় যখন তার সাথে আপনজনদের জন্য সময় না থাকে। আর জীবনের সবচেয়ে বড় অর্জন কোনো পদ বা চেয়ার দিয়ে মাপা হয় না, বরং সেই তৃপ্তি দিয়ে মাপা হয় যা মায়ের চোখে দেখা যায়। এবার নিজেকে প্রশ্ন করুন, যে দৌড়ে আপনি ছুটে চলেছেন, তাতে কি আপনার মায়ের অপেক্ষাও সামিল আছে, নাকি আপনিও কোনো অজুহাতের আড়ালে তা এড়িয়ে যাচ্ছেন? যদি আজ মা পাশে থাকেন, তবে দেরি করবেন না। একটি ফোন, একটি দেখা করা, বা শুধু কিছুক্ষণ পাশে বসাটাই সবচেয়ে বড় কাজ।
কারণ চেয়ার পাওয়া যায়, মা নয়। আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, মা-বাবার কদর করুন, তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করুন এবং তাদের সাথে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলুন।